লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি লোয়ার শিটংয়ে অবস্থিত ছোট্ট একটি বৌদ্ধ মন্দির। পাহাড়ের রানী দার্জিলিংয়ের কোলে অবস্থিত শিটং এই ছোট্ট পাহাড়ি গ্রামটি মূলত তিনটি ভাগে বিভক্ত: আপার শিটং, মিডিল শিটং এবং লোয়ার শিটং। লোয়ার শিটং এবং মিডিল শিটংয়ের তুলনায় আপার শিটংয়ে তুলনামূলক জনবসতি অনেকটাই কম, তাই এখানে সেরকম কোনো হোমস্টে সুবিধাও বেশি নেই। তাই শিটংয়ে বেড়াতে আসা বেশিরভাগ পর্যটকরাই মিডিল শিটং না হলে লোয়ার শিটংয়ে রাত্রিবাস করে থাকেন। লেপচা মনেস্ট্রি বা বৌদ্ধ মন্দিরটি এই লোয়ার শিটংয়েই অবস্থিত। লেপচা জাতি এবং পোখরিয়াং লেপচা মঠের ইতিহাসে এই স্থানটির গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। ঐতিহাসিকভাবে এটি সেই স্তূপ যা আনুমানিক সপ্তদশ থেকে 18 শতকে নানি রাঙ্গে লামা দ্বারা নির্মিত হয়েছিল। এই স্থান থেকেই নানি রাঙ্গে লামা স্তূপের জন্য মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করতেন। বর্তমানে এই মন্দিরটি লেপচা জনবসতির অধীনেই রয়েছে। মন্দিরটি খুব বেশি বড় না হলেও এর ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে মন্দিরটিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। মন্দিরের ভিতরে বৌদ্ধ মূর্তি ছাড়াও নানি রাঙ্গে লামার সংরক্ষিত কিছু মূল্যবান জিনিসপত্র আজও যত্ন সহকারে রাখা রয়েছে। অতীতে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই স্তূপটি ধ্বংস হয়ে যায়। বর্তমানে এটি পুনরাবিষ্কার না হওয়ার কারণে বহু শতাব্দী ধরে এই স্থানটি তার গুরুত্ব হারিয়েছে।
বুদ্ধিস্ট মনেস্ট্রি থেকে বেরিয়ে পড়লাম আজকের তৃতীয় গন্তব্য যোগীঘাটের উদ্দেশ্যে। বুদ্ধিস্ট মনেস্ট্রি থেকে যোগীঘাটের দূরত্ব মাত্র 8 কিলোমিটার, যেতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। এই যোগীঘাটকে উত্তরবঙ্গের পাহাড়ের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। এই যোগীঘাট দার্জিলিংয়ের লোয়ার সিটংয়ে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। যারা শিলিগুড়ি শহরের আশেপাশে কম খরচে ঘুরে যেতে চাইছেন তাদের জন্য এই যোগীঘাট অনবদ্য স্থান হতে পারে। শান্ত পাহাড়ি পরিবেশ আর রিয়ং নদীর কলকল শব্দের সাথে ঝর্ণা, সব মিলিয়ে যারা পাহাড়ি নদী পছন্দ করেন তাদের কাছে এই স্থানটি এক স্বপ্নপুরী বলা যেতেই পারে। যোগীঘাটের নাম অনেকের কাছেই খুবই অচেনা। বছরের যে কোনো সময়ের অল্প ছুটিতে রিয়াং নদীর গান শোনার জন্য এখানে আসতেই পারেন। দুধারে চোখ জোড়ানো নৈসর্গিক সৌন্দর্য থেকে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন আপনিও। পাখির কলতান, নদীর জলে স্রোতের শব্দ আর সবুজ জঙ্গল, এই তিনটি মিশে যেন এক দুর্দান্ত রূপ দিয়েছে রিয়ং নদীর পাড়ে গড়ে ওঠা এই ছোট্ট গ্রামটিকে। এই নদীর জল খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। এই যোগীঘাটে আপনি বছরের যে কোনো সময়ই আসতে পারেন, তবে বর্ষাকালে জল বেড়ে গেলে এই যোগীঘাটের রূপ থাকে একেবারে অন্যরকম। তেমনি শীতকালে বিভিন্ন ভিনদেশি পাখিদের সমাবেশ দেখা যায় এই যোগীঘাটে। যোগীঘাটের আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম এই লোহার ব্রিজটি। এই ব্রিজের ওপর থেকে মংপু এবং সিটংয়ের মাঝে বয়ে চলা রিয়ং নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। এই ব্রিজের পাশেই ছোট ছোট খাবারের কিছু দোকান রয়েছে। আপনারা চাইলে এখানে বসেও চা ও স্ন্যাক্সের সাথে রিয়ং নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। যোগীঘাটের লোহার তৈরি এই সেতুটি মংপু এবং সিটং এই দুটি পাহাড়কে যুক্ত করেছে। লোহার ব্রিজের পাশেই কাঠের তৈরি একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। বর্তমানে সেতুটি নষ্ট হয়ে যাওয়ায় কোনো পর্যটককেই সেই ব্রিজে উঠতে দেওয়া হয় না। যোগীঘাট দেখে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রবীন্দ্র ভবন বা রবীন্দ্রনাথের বাড়ি দেখতে। দার্জিলিং পাহাড়ের এই ছোট্ট গ্রাম কবির সাথে কিভাবে জড়িয়েছিল সে সম্পর্কে নানান তথ্য পাওয়া যায় মৈত্রী দেবীর লেখা মংপুতে রবীন্দ্রনাথ নামক বইতে। মংপুর এই বাংলোয় থাকার সময় রবীন্দ্রনাথ ঠাকুর অন্তত 12টি কবিতা লিখেছিলেন বলে জানা যায়। কবির মৃত্যুর 3 বছর পর সিংকোনা বাগানের ভিতরে তৈরি হওয়া এই বাংলোটাকে রবীন্দ্র সংগ্রহশালায় পরিণত করা হয়। বর্তমানে তথ্য ও সংস্কৃতি দফতর রবীন্দ্র ভবনের রক্ষণাবেক্ষণে সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। এই বাংলোয় রবীন্দ্রনাথের ব্যবহৃত দুষ্প্রাপ্য আসবাবপত্র সহ নানান সামগ্রী রাখা রয়েছে। এখানে কবির ব্যবহৃত চেয়ার, খাট, বিছানাপত্র, পড়ার ঘর সবকিছুই অতি যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে। এছাড়া কবিগুরু ছবি আঁকতে যেসব রং ব্যবহার করতেন সেই সব রঙের বাক্স রয়েছে একটি দেওয়াল আলমারিতে। বর্তমানে মিউজিয়ামের ভেতর ফটোগ্রাফি বা ভিডিও করা বন্ধ করে দিয়েছে, তাই এই সমস্ত দুষ্প্রাপ্য সামগ্রী আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই রবীন্দ্র ভবন সোমবার বাদে সপ্তাহের প্রতিটা দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই বাংলোর ভেতর প্রবেশ করতে এমনিতে কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে মিউজিয়ামের ভেতরে ঢুকতে গেলে 25 টাকা করে মাথাপিছু টিকিট কাটতে লাগে। মিউজিয়ামের ভিতরে ঢুকেই ডান দিকেই রয়েছে টিকিট কাটার ঘর, তবে এই মিউজিয়ামে স্টুডেন্টদের কোনো প্রবেশ মূল্য লাগে না। অনেক পর্যটকই এই বাংলোতে আসেন
তবে মিউজিয়ামের ভেতরে প্রবেশ না করেই বাইরে থেকে দেখে চলে যান। আমার মতে এখানে এলে মিউজিয়াম না দেখে যাবেন না। ভিতরে গেলে কবিগুরু সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। ঘরের প্রতিটি কোনায় কোনায় কবিগুরুকে অনুভব করতে পারবেন। হাতে সময় থাকলে এখানে হয়তো আরও অনেকটা সময় কাটাতাম, কিন্তু এখনও দুটো স্পট ঘোরা বাকি আছে। এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য অনেক দিন ধরেই আমি অপেক্ষা করেছিলাম। দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলোর মধ্যে সবথেকে আকর্ষণীয় যে তিনটি স্থান, অর্থাৎ তাকদা, তিনচুলে আর লামাহাটা, এগুলির মধ্যে 3 নম্বর জায়গাটাই এখন আমাদের গন্তব্যস্থল। আমাদের মধ্যে অনেকেরই খুব খিদে পেয়ে গেছিল, তাই মাঝে একটা দোকান দেখে দাঁড়ালাম এখানকার মোমো খাবো বলে। 70 টাকার বিনিময়ে আমরা 1 প্লেট করে মোমো নিয়ে নিলাম। পাহাড়ি লঙ্কা দিয়ে বানানো ঝাল সসের সাথে গরম গরম মোমোর স্বাদ ছিল একেবারে অতুলনীয়। মোমো খেয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি আবারও এগিয়ে চলল লামাহাটার উদ্দেশ্যে। দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ি ছোট্ট গ্রাম হল লামাহাটা। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 ফুট। শেরপা, ভুটিয়া, তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকেদের নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি। চলে এলাম লামাহাটা ইকো নেচার পার্কের সামনে। লামাহাটার মূল আকর্ষণই হলো এই ইকো নেচার পার্ক। পার্কের একদম পাশেই রয়েছে টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা করে। সপ্তাহের প্রতিটা দিনই এই পার্ক খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বিশাল বিশাল পাইনের ঘন জঙ্গল আর খোলা মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখার সাথে সাথে রঙিন ফুলের গাছ ও প্রজাপতি, এসব দেখতে দেখতে কখন যে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তা বুঝতেই পারবেন না। এই পার্কের ওপরে একটি ছোট্ট জলাশয় আছে, যা এখানকার বাসিন্দাদের জন্য খুব পবিত্র। এই জলাশয় পর্যন্ত পৌঁছাতে 750 মিটার পথ পায়ে হেঁটে ট্রেক করে উঠতে হবে। ওপরে ওঠার জন্য পাহাড়ের গায়ে পাথর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, যা ঘন পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই এই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেক করে সেই জলাশয় যাওয়ার রাস্তাটা খুব উপভোগ করবেন। পথের দুধারে ঘন পাইনের জঙ্গল, আর সেই ঘন জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে উঁকি মারছে সূর্যের কিরণ, যা এক আলাদা অভিজ্ঞতার সৃষ্টি করেছে। তবে বয়স্ক লোকেদের ওপরে জলাশয় পর্যন্ত না যাওয়াই ভালো। এই 750 মিটার পথ পৌঁছাতে অনেক খাড়াই পথ অতিক্রম করতে হবে, যা বয়স্ক লোকেদের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। কৃত্রিমভাবে তৈরি রাস্তার পাশাপাশি পথচলতি মানুষ আরেকটি শর্টকাট বানিয়ে নিয়েছে নিজেদের সুবিধার্থে, তবে সেই রাস্তার ঝুঁকি একটু বেশি। চারপাশের নিস্তব্ধতা আর নির্জনতা যেন গা ছমছমে পরিবেশ তৈরি করে রেখেছে। বড় বড় পাইনের গাছ ভেদ করে যখন সূর্যের আলো প্রবেশ করছে এই পাইনের জঙ্গলে, তখন চারিপাশের পরিবেশটা খুবই মায়াবী হয়ে উঠেছে। আমরা এই দুর্গম চড়াই পথ ধরে এগিয়ে চললাম 750 মিটার ওপরের জলাশয়ের দিকে। ওঠানামার পথে বসার জন্য বেশ কিছু জায়গা করা আছে। পথে হাঁপিয়ে গেলে সেখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারেন। ওপর থেকে আগত কিছু পর্যটকদের থেকে জানতে পারলাম ওপরে একটি ছোট্ট জলাশয় ছাড়া আর প্রায় কিছুই দেখার নেই, তাই মাঝপথ থেকে অনেকেই ফিরে যাচ্ছে। তবে আমরা ওপর পর্যন্ত যাব শুধুমাত্র আপনাদের জন্য। ওপরে কি আছে সবটাই আপনাদের দেখাবো। অবশেষে আসতে পেরেছি লেকের কাছে। দারুণ, ফাইনালি আমরা পৌঁছাতে পেরেছি। ভাবতে পারিনি উঠতে পারবো বলে।
শরীরের মধ্যে যা হচ্ছে আমরাই বুঝতে পারছি। এই মোটা মোটা জ্যাকেট সোয়েটার পরে এতখানি রাস্তা ওটা মুখের কথা নয়, কিন্তু একটা সময় তো 500 মিটার ওঠার পর এমন বসে গেছিলাম, যখন মনে হচ্ছিল না হয়তো আর উঠতেই পারবো না, কিন্তু না, তোমাদেরকে বলেছিলাম দেখাবো ওপরে কি আছে, তোমাদের জন্য একমাত্র এই সোজা দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই লেক যার জন্য এতটা কষ্ট করা। অবশেষে আমরা এসে পৌঁছালাম লেকের সামনে। ওপরে এসে মনে হলো এ এক অন্য জগৎ। থমথমে রহস্যে ঘেরা অরণ্যের মাঝে এক টুকরো ফাঁকা জায়গা। পাহাড়ের ওপর লেকটির নিশ্চুপ অবস্থান অবাক করে দেয়। এই দেখো কি করছে, এটা কিন্তু খুব রিস্কি। লেকের চারপাশটা রং বেরঙের পতাকা দিয়ে সাজানো রয়েছে। স্থানীয় লোকেরা এই লেকটিকে পবিত্র বলে মনে করেন। এই ভিডিওটা শেয়ার করবেন সেই সব লোকেদের যারা শ্বাসজনিত সমস্যার কারণে এতদূর পর্যন্ত এসেও জলাশয়ের ওপর পর্যন্ত উঠতে পারেননি। এই জলাশয়ের ধারে একটি পাথরের ঢিবি রয়েছে, যেখান থেকে এই ইকো পার্কের 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। আমরা সেই ঢিবির দিকেই এগিয়ে চললাম। এই সেই পাথরের ঢিবি যেখান থেকে পুরো লামাহাটা ইকো পার্কটার একটা 360 ভিউ পাওয়া যায়। মিটার ওঠার পর আবার 700 মিটার নিচে নামার পালা। উফ, এই 750 মিটার দুর্গম চড়াই পথ অতিক্রম করে আমাদের ওপরে উঠতে সময় লেগেছিল প্রায় 30 মিনিটের মতো। তবে নিচে নামার সময় আমাদের অত বেশি সময় লাগেনি, আর অতটা কষ্টও হয়নি। অ্যাডভেঞ্চার প্রেমী মানুষেরা দার্জিলিং বেড়াতে এলে এখানে একবার অবশ্যই আসবেন। লামাহাটা থেকে বেরিয়ে পড়লাম আমাদের আজকে শেষ গন্তব্য তিনচুলের উদ্দেশ্যে। লামাহাটা থেকে তিনচুলের দূরত্ব বেশি নয়, মাত্র 5 কিলোমিটার। যেতে সময় লাগে 30 মিনিটের মতো। লামাহাটা এবং তিনচুলের উচ্চতা প্রায় একই, তবে লামাহাটা থেকে তিনচুলে যাওয়া রাস্তাটা খুবই সুন্দর। দুধারে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে সরু আঁকাবাঁকা পথ, এবং মাঝের মধ্যেই দেখা যাবে ছোট ছোট পাহাড়ি ঝর্ণা আর রঙিন পতাকা দিয়ে সাজানো মন্দির। বেশিরভাগ রাস্তাটাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে হওয়ায় মাঝের মধ্যেই জঙ্গলের ভেতরের থেকে বন্য পশুদের রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়। এরই মধ্যে আমরা চলে এলাম তিনচুলের ভিউ পয়েন্টের সামনে। তিনচুলের অর্থ 3টি চুলা বা চুল্লি। তিনচুলেকে ঘিরে 3টি চুলার মতো পাহাড় আগে ভালোভাবেই বোঝা যেত। পাহাড়ের মাথায় রোদের আলো পড়লে অনেকটা জ্বলন্ত উনুনের মতো লাগতো বলে এই স্থানটির নাম তিনচুলে দেওয়া হয়েছে। এছাড়াও এই ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর নিচে বয়ে চলা তিস্তা নদীর সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আজকের মতো আমাদের জার্নি শেষ। এবার হোমস্টেতে ফেরার পালা। তাকদায় আমাদের হোমস্টে আগে থেকেই বুক করা আছে। দুপুরে লাঞ্চটা আমরা হোমস্টেতে গিয়েই করব। তিনচুলে থেকে তাকদার দূরত্ব খুব একটা বেশি নয়, মাত্র আধ ঘন্টার মধ্যেই আমরা হোমস্টেতে পৌঁছে যাব। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টের সামনে।
শিটংয়ের মতো তাকদার হোমস্টেটিও ছিল মাউন্টেন ভিউ। হোমস্টের ব্যালকনি থেকেই সামনের পাহাড়ের সুন্দর ভিউ উপভোগ করা যায়। প্রতিটা রুমই খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো ছিল। প্রতিটা রুমেই রয়েছে একটি করে ডাবল বেড, একটি বড় জানলা এবং একটি অ্যাটাচ বাথরুম। আর এখানকার প্রতিটা বাথরুমেই রয়েছে গিজার, যেটা আমরা শিটংয়ে পাইনি। এবার আপনাদের রুমের ব্যালকনি থেকে বাইরের চারপাশের ভিউটা একবার দেখাই। ব্যালকনি থেকেই সামনের পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। সমস্ত ব্যালকনিটাই এরকম ছোট ছোট রঙিন ফুলের গাছ দিয়ে সাজানো ছিল। সারাদিনের ক্লান্তির পর আমাদের প্রত্যেকেরই কম বেশি খুব খিদে পেয়ে গেছিল। রুমে বসেই দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চের পর হোমস্টের চারপাশটা পায়ে হেঁটেই কিছুটা ঘুরে দেখলাম। এরপর রুমে এসে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি চারপাশটা অন্ধকারে ছেয়ে গেছে, আর সামনের পাহাড়ের ঘরবাড়িগুলো ছোট ছোট জোনাকির মতো জ্বলতে শুরু করেছে। এরপর বাকি সন্ধ্যেটা হোমস্টেতেই কাটালাম, আর রাতের ডিনারটাও রুমেই চেয়ে নিয়েছিলাম। ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। আগামীকাল আমরা তাকদার লোকাল কিছু সাইট সিন ভিজিট করে দার্জিলিং পৌঁছাবো। সেই ভিডিও দেখতে পাবেন আমাদের তৃতীয় পর্বে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের দার্জিলিং সিরিজের তৃতীয় ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।